আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এবং শুভেচ্ছা নেবেন। অনেকটা কাকতালীয় ভাবেই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডাভালের সাথে কথা হলো বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। আজকে প্রধানত এই বিষয়টা নিয়ে কথা বলবো। আপনারা ইতিমধ্যেই জানেন যে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, অনেকেই বলেন তিনি মূলত আমেরিকার সবচেয়ে বিশ্বস্ত ইমপ্লান্ট। এই ইউনূস প্রশাসনের মধ্যে আমেরিকার যে মানুষটা সবচেয়ে বিশ্বস্ত এবং প্রতিনিধিত্ব করে তিনি হলেন এই ডক্টর খলিলুর রহমান, এবং তার সাথে আমেরিকান কর্তৃপক্ষের খুব ভালো সম্পর্ক। পাশাপাশি ভারতের সাথেও তিনি একটি চমৎকার সম্পর্ক ডেভেলপ করেছেন। বিশেষ করে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডাভাল ডক্টর খলিলের সাথে অনেক বিষয়ে আলাপ করেন এবং বোঝাই যায় যে তারা পরস্পর কথা বলে যথেষ্ট স্বাচ্ছন্দ্য বোধ করেন। এবং আমরা অতীতে দেখেছি যে ডক্টর খলিল আলোচনার জন্য দিল্লি গেছেন, আবার কাতারে গেছেন। কাতারে সেখানে মার্কিন প্রতিনিধি ছিল, সেখানে ভারতের প্রতিনিধি ছিল, সেখানে কাতারেরও প্রতিনিধি ছিল। তো বিভিন্ন পর্যায়ে এই আলোচনাগুলোতে, এবং আমরা ব্যাংককে বিমস্টেক সম্মেলনে মোদির সাথে যে ডক্টর ইউনূসের একটা সংক্ষিপ্ত সাইডলাইন মিটিং হয়েছিল, সেটার পেছনে কিন্তু এই অজিত ডোভাল এবং ডক্টর খলিলের দুজনেরই কৃতিত্ব আছে। ডক্টর খলিলের সাথে যেহেতু অজিত ডোভালের নিয়মিতই কথা হয়, তো অজিত ডোভাল ফোন করেছিলেন বেসিক্যালি ডক্টর খলিলকে। তো ডক্টর খলিল একটা বিষয়ে খুব অস্বস্তিতে ছিলেন। এই যে মিটিংগুলোর কথা বললাম, ভারতে বা কাতারে বা ব্যাংককে বা যেখানেই ভারতীয় এবং মার্কিন কর্তৃপক্ষের সাথে মিটিংয়ে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়, এবং ডক্টর খলিলকে দায়িত্ব দেওয়া হয় যে এই মেসেজটা ডক্টর ইউনূসের কাছে নিয়ে যাবেন। যতবারই ডক্টর খলিল সেই মেসেজগুলো নিয়ে আসছে, ডক্টর ইউনূস কিন্তু কোনোটাই গ্রহণ করেনি এবং পাত্তা দেন, একদম উড়িয়ে দিয়েছে। এবং এই মেসেজগুলো মূলত বাংলাদেশে যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, সেটা যেন ফ্রি, ফেয়ার, ইনক্লুসিভ এবং পার্টিসিপেটরি হয়, সেটা নিয়েই কিন্তু এই আন্তর্জাতিক মহলে বেশ কয়েকদিন ধরে আলোচনা চলছে। আপনারা জানেন যে ডক্টর ইউনূস অনেকটা একক সিদ্ধান্তে আওয়ামী লীগকে তার কার্যক্রম নিষিদ্ধ করেছে, আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিচ্ছে না, তার নিবন্ধন স্থগিত করেছে। এগুলো মূলত ডক্টর ইউনূসের ব্যক্তিগত প্রতিহিংসার জায়গা থেকে এই সিদ্ধান্তগুলো হয়েছে। এগুলো যে তার উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে, সেখানে অধিকাংশ উপদেষ্টাই কিন্তু এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিল। কিন্তু ডক্টর ইউনূস যেহেতু বাংলাদেশের ভালো করতে আসেনি, তিনি এসেছেন ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য এবং ব্যক্তিগত প্রতিশোধের বিষয়গুলো সর্ট আউট করতে, সেই কারণে আমরা দেখছি। তো ডক্টর খলিলকে প্রত্যেকবার ডক্টর ইউনূস রীতিমতো ভৎসনা করেছে, একবার বেঈমানও বলেছে এবং বলেছে যে আপনাকে পাঠাই আমাদের পক্ষে নেগোশিয়েট করতে, আপনি যা এমন এমন মেসেজ নিয়ে আসেন যেগুলো তো আমাদের বিপক্ষের, আমাদের প্রস্থানের রোড ম্যাপ, যেটা আমি আগেও বলেছি। তো এই অজিত ডোভাল ফোন করেছিলেন, এবং অজিত ডোভাল ডক্টর খলিলকে যখন ফোন করেছেন, তিনি তখন ডক্টর ইউনূসের সামনেই ছিলেন। এবং অজিত ডোভাল যেহেতু মেসেজ কনভে করছে এবং সেগুলো কাজ হচ্ছে না, তিনি চেয়েছিলেন যে ডক্টর ইউনূসের সাথে সরাসরি অজিত ডোভাল কথা বলুক, এবং তিনি ডক্টর ইউনূসের পারমিশন নিয়ে তাকে ফোনটা দেন এবং অজিত ডোভাল ডক্টর ইউনূসের সাথে কথা বলেন। এটা খুবই ভাইটাল ছিল এই ফোন আলাপটা। এটা সম্ভবত গতকাল বা পরশু হয়েছে। তো এইখানে অজিত ডোভাল কিন্তু খুব কড়া ভাষায় কথা বলেছেন। তিনি বারবার বলেছেন যে বাংলাদেশে একটা ইনক্লুসিভ, ফ্রি, ফেয়ার ইলেকশন করেন, এবং সেটি প্রয়োজনে 12ই ফেব্রুয়ারিতে, যেহেতু সেটা সম্ভব না, প্রয়োজনে নির্বাচনটা পিছিয়ে নেন, এবং সেই নির্বাচনে যেই জয়লাভ করবে, সেটা বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, ভারতের তার সাথে কাজ করতে কোনো আপত্তি নেই। এবং অজিত ডোভাল অনেকটা ক্ষুব্ধ হয়ে বলেন যে আমরা অনেকবার আপনাকে এই মেসেজটা দেওয়ার চেষ্টা করেছি, আপনি কোনোবার শুনছেন না একবারও। হ্যাঁ, আপনি নিজেকে কি মনে করেন? এবং আপনি এই যে আপনার যে গোয়ার্তুমির জন্য যে বাংলাদেশের যেদিকে যাচ্ছে বাংলাদেশ, সেটা তো কারো জন্যই ভালো হবে না, না বাংলাদেশের জন্য, না প্রতিবেশী দেশ হিসেবে ভারতের জন্য। এবং তিনি আবারও বলেন, এবং ডক্টর ইউনূস আসলে এই মুহূর্তে রাজনীতিতে খুব নিঃসঙ্গ হয়ে গেছেন। তার সাথে পাকিস্তান আছে, বাংলাদেশের জামাতে ইসলাম আছে, আর আন্তর্জাতিক যে মিত্রগুলো তার সাথে ছিল তারা কিন্তু নেই। ভারত তো বরাবরই ইনক্লুসিভ ইলেকশনের কথা বলছে। আমি ইনক্লুসিভ ইলেকশনের কথা আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সংবাদ সম্মেলনে বলেছিলেন যে প্রতিবেশী দেশ হিসেবে তাদের এই বিষয়ে নাক গলানো উচিত না। কিন্তু আগেও আমি বলেছি, ইনক্লুসিভ নির্বাচনের দাবি তো এখন বিশ্বের অনেক দেশই তুলছে।
আমেরিকা বলেন, ইউকে বলেন, ইউরোপিয়ান ইউনিয়নের অধিকাংশ দেশ বলেন, অস্ট্রেলিয়া বলেন, সবাই তো এখন ইনক্লুসিভ ইলেকশনের কথা বলছে। এখন ইনুসের সাথে ডিপ স্টেটের একটা অংশ আছে, কিন্তু ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু তারা ইনক্লুসিভ ইলেকশনের পক্ষে এবং তারা ভারতের সাথে মিলেই বাংলাদেশের ব্যাপারে কৌশলগুলো নির্ধারণ করছে। তো এই অবস্থায় ডক্টর ইনুস যে ঘাওড়ামি করতেছে সেটার উপরে কিন্তু ভারত থেকে এই ফোন আলাপের মাধ্যমে খুব স্পষ্টভাবে বলে দেওয়া হলো, এবং ডক্টর ইউনূসও বুঝে গেছে। ডক্টর ইউনূস অনেককেই বলছে যে আওয়ামী লীগ যদি কোনোভাবে ক্ষমতায় আসে তাহলে তো আমার রক্ষা হবে না, এবং অজিত দোভাল যেভাবে কথা বলেছেন, এখন ইউনূসের সামনে এখন পদগুলো খুব সংকীর্ণ হয়ে আসছে। তিনি একটা ইনক্লুসিভ ইলেকশনের ব্যবস্থা করে তিনি সসম্মানে চলে যেতে পারেন হয়তো, কিন্তু তিনি যে পথে যাচ্ছেন তাতে তার ভবিষ্যৎ সেফ এক্সিটও কিন্তু ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে। আমি বারবারই বলছি যে পর্দার আড়ালে অনেক খেলাধুলা চলছে এবং পলিটিক্স ইজ এ গেম। এই মুহূর্তে অনেকেই বলছেন যে আওয়ামী লীগ কেন রাজপথে নামে না, আওয়ামী লীগ কেন আন্দোলনের ডাক দেয় না, কিন্তু আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা মনে করেন যে এখনই রাজপথে নামবার সময় নয়, বরং কূটনৈতিকভাবে যদি এই সমস্যার একটা সমাধান করা যায়, এবং ভারতের পক্ষ থেকে কিন্তু ডক্টর ইউনূসকে আরো অনেকগুলো শর্ত দেওয়া হয়েছে, কিন্তু তিনি সেগুলো মানবেন বলে মনে হচ্ছে না। কিন্তু এখন যেহেতু বাংলাদেশে তারেক রহমান এসেছেন, এবং তারেক রহমান এসেছেন আপনারা নিশ্চয়ই অনুধাবন করতে পারেন যে তিনি একেবারে সাদামাটা ভাবে আসেননি। তিনি তার এই আগমনটার সাথে অনেকগুলো শর্ত জড়িত, এবং এই শর্তগুলোর মধ্যে একটা ছিল ইনক্লুসিভ ইলেকশন, এবং তারেক রহমান ইনক্লুসিভ ইলেকশনে রাজি, এই মুহূর্তে রাজি, এবং সেই শর্তেই তিনি বাংলাদেশে এসেছেন। এছাড়াও আইসিটির বিচার মামলা, এই বিরোধী রাজনৈতিক দলের বিরুদ্ধে মামলা, এগুলোর ব্যাপারেও অনেক শর্তে এগ্রি করেই তারেক রহমান বাংলাদেশে এসেছেন। তো বাংলাদেশের সামনে এখন একটা সুযোগ এসেছে যে সবাই মিলে একটা ইনক্লুসিভ ইলেকশনের মধ্য দিয়ে একটা গণতন্ত্রের নবযাত্রা শুরু করার। সেই সুযোগের পথে একমাত্র বাধা হলেন ডক্টর ইউনূস, এবং ডক্টর ইউনূসের পেছনে জামাত আছে, আর আছে সেনাপ্রধান বেসিক্যালি জামাত তো খুবই হতাশ হয়ে গেছে, কারণ জামাতের এবার তারা নিশ্চিত ছিল যে তারা ক্ষমতায় যাবে, এবং যেহেতু সেনাপ্রধানও তাদের সমর্থন করে তারা ভাবতেই পারেনি। তো তারা এখন, যদিও আমরা জানি যে একদম চূড়ান্ত মুহূর্তে বিএনপি জামাত সব এক হয়ে যাবে আওয়ামী লীগ ঠেকানোর জন্য, যদি সেরকম কোনো সিচুয়েশন আসে, কিন্তু তার আগ পর্যন্ত জামাত যেহেতু একটা স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন ভঙ্গের মুখোমুখি দাঁড়িয়ে জামাতও কিন্তু বেশ কিছু ডার্টি পলিটিক্স এই মুহূর্তে খেলছে। সেটা নিয়ে আরেকটি পর্বে কথা বলবো। আজ এ পর্যন্তই। নির্বাচন 12ই ফেব্রুয়ারি হবেই, এখন পর্যন্ত কিন্তু এ নিয়ে সংশয় আছে। অনেকেই চেষ্টা করছে যে 12ই ফেব্রুয়ারি প্রয়োজনে আরো কিছুদিন নির্বাচন পিছিয়ে, এবং সেই পেছানোর নির্বাচনটি ডক্টর ইউনূসের অধীনে আদৌ হবে কিনা সেটা নিয়ে এখনো কিন্তু সন্দেহ রয়েছে। আসি দিল্লির লেটেস্ট ডিপ্লোম্যাটিক বোমাটার দিকে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল 16 ডিসেম্বর এক ব্রিফিংয়ে যা বলেছেন তা নিয়ে ঢাকার কূটনৈতিক পাড়ায় আবারও অস্বস্তি দেখা দিয়েছে। ভারত সরাসরি বলছে, বাংলাদেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে চলমান বারবার সহিংসতা গভীর উদ্বেগের বিষয়। বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ঘটনার রেশ কাটতে না কাটতেই 24 ডিসেম্বর রাজবাড়ির পাংশায় অমৃত মণ্ডল ওরফে সম্রাট নামে আরো এক হিন্দু ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়। অবশ্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রেস উইং এর বিবৃতিতে দাবি করা হয়েছে, সম্রাট একজন কুখ্যাত অপরাধী ছিলেন এবং চাঁদাবাজি করতে গিয়ে গ্রামবাসীর তোপের মুখে পড়েন। 25 ডিসেম্বর প্রেস উইং থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, পুলিশের তথ্য ও প্রাথমিক তদন্ত থেকে প্রতীয়মান হচ্ছে যে ঘটনাটি মোটেই সাম্প্রদায়িক হামলা নয়, এটি চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে উদ্ভূত সহিংস পরিস্থিতি থেকে সৃষ্ট ঘটনা। নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী অমৃত মণ্ডল ওরফে সম্রাট চাঁদা দাবির উদ্দেশ্যে এলাকায় উপস্থিত হন এবং বিক্ষুব্ধ স্থানীয় জনতার সঙ্গে সংঘর্ষের এক পর্যায়ে প্রাণ হারান। তবে ভারত এই ব্যাখ্যাটি মানতে রাজি নয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মনে করছে, বাংলাদেশে হিন্দুদের উপর যে কোনো ধরনের হামলাকে অপরাধের তকমা দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে।
দর্শক, 2025 সালের ডিসেম্বর মাসে বাংলাদেশে ঘটে যাওয়া কয়েকটি লিঞ্চিং বা গণপিটুনির ঘটনাকে কেন্দ্র করে ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে বারুদ যোগ হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অত্যন্ত কঠোর ভাষায় বিবৃতি দিয়ে বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তার বিষয়ে চরম উদ্বেগ প্রকাশ করা হয়েছে। 18 ডিসেম্বর ময়মনসিংহে দীপু চন্দ্র দাস নামে একজন হিন্দু পোশাক শ্রমিককে ধর্ম অবমাননার অভিযোগে নির্মমভাবে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়। এই ঘটনাটি ভারতের পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বের সাথে নেওয়া হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এটিকে একটি ভয়াবহ কাজ এবং বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি অব্যাহত শত্রুতা হিসেবে বর্ণনা করেছেন। ভারতের দাবি অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের এই অল্প সময়ের মধ্যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর প্রায় 2900টি হামলার ঘটনা ঘটেছে। অন্যদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে এবং 18 জনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে। তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের উদ্বেগগুলোকে অতিরঞ্জিত এবং ভারতের মিডিয়া দ্বারা পরিবেশিত ভুল তথ্য হিসেবে তুলে ধরা হয়েছে। অন্যদিকে ভারতের মুখপাত্র বলেছেন, সংখ্যালঘু নির্যাতনের ঘটনাগুলোকে শুধু মিডিয়ার অতিরঞ্জিত বলে উড়িয়ে দেওয়া বা রাজনৈতিক সহিংসতা হিসেবে খাটো করে দেখার সুযোগ নেই। জয়সওয়াল উল্টো অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ভারত সম্পর্কে যে ভুল বর্ণনা ছড়ানো হচ্ছে তা প্রত্যাখ্যান করে ভারত সরকারের পক্ষ থেকে একাধিক বিবৃতি দেওয়া হয়েছে। দর্শক, এই ধরনের পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে দুই দেশই হাই কমিশনের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনাও ঘটেছে। 20 ডিসেম্বর 20 থেকে 25 জন বিক্ষোভকারী কড়া নিরাপত্তা বেষ্টনী থাকা সত্ত্বেও বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে এবং স্লোগান দেয়, যা ঢাকাকে ক্ষুব্ধ করেছে। তার আগে ঢাকায় ভারতের হাই কমিশন ঘেরাও করতে গিয়েছিল এক দল বিক্ষোভকারী। চট্টগ্রামে ভারতের উপ হাই কমিশনারের কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। দর্শক, কূটনৈতিক পর্যায়ে এমন পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে সবচেয়ে বড় প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে দ্বিপাক্ষিক বাণিজ্যে, যেটি একেবারে সবচেয়ে সেন্সিটিভ জায়গায় পেটের রাজনীতি বা চাল রফতানি নিয়ে। মাত্র 3 দিন আগে বাংলাদেশের অর্থ উপদেষ্টা ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের জানিয়েছিলেন, দেশের বাজারে চালের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং মূল্যস্ফীতির চাপ সামলাতে ভারত থেকে 50,000 মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। দর্শক, এর আগে অধ্যাপক ইউনূসের সরকার পাকিস্তান থেকে চাল আমদানি করেছিল, যেটা টন প্রতি দাম পড়েছিল $395। অথচ ভারত থেকে একই চাল আনতে খরচ পড়ে $351। মানে ভারত থেকে চাল নিলে টন প্রতি বাংলাদেশের $40 সাশ্রয় হয়। শুধু তাই নয়, ভারতের চাল সিঙ্গাপুর থেকেও আনার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। বাংলাদেশ এবছর 9 লাখ টন চাল আমদানির পরিকল্পনা করেছে, যার মধ্যে 7 লাখ টনই ভারত থেকে আনার কথা। কিন্তু লেটেস্ট খবর হলো, ভারতের একদল চাল ব্যবসায়ী এখন কেন্দ্রীয় সরকারকে বলছে, বাংলাদেশের চাল রপ্তানি বন্ধ করে দিন। এই দাবির পেছনে তারা কারণ হিসেবে দেখিয়েছেন চট্টগ্রামে ভারতের সহকারী হাই কমিশনে হওয়া হামলা এবং বাংলাদেশের পক্ষ থেকে কাঁচা পাট রপ্তানিতে দেওয়া নিষেধাজ্ঞা। ভারতের ব্যবসায়ীরা বলছে, এই অস্থিতিশীল পরিবেশে ব্যবসা করা রিস্কি। তাদের দাবি, ভারত কেন সস্তায় চাল দেবে যখন ভারত এবং তার নাগরিকদেরই টার্গেট করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, যদি ভারত সরকার সত্যি চাল রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নেয়, তবে বাংলাদেশের বাজারে এর ব্যাপক প্রভাব পড়বে। কারণ বাংলাদেশের পেঁয়াজ, চিনি এবং ডালের মতো নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মূলত ভারতের উপর নির্ভরশীল। বর্তমানে চালের মজুদ বাড়াতে এবং রমজানের আগে বাজার স্থিতিশীল রাখতে ভারতের চাল বাংলাদেশের জন্য দরকার। তবে এর আগে আদানির বিদ্যুৎ বন্ধ করা নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে দাবি উঠলেও বাংলাদেশ সরকার সে পথে পা বাড়ায়নি। দর্শক, দুই দেশের এই উত্তেজনার মধ্যে আপনারা যারা শিলিগুড়ি ঘুরতে যেতে চান বা নর্থ বেঙ্গল হয়ে সিকিম যাওয়ার প্ল্যান করছেন, তাদের জন্য একটা দুঃসংবাদ আছে। শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীরা এখন এক কাটরা। তারা বলছে, বাংলাদেশিদের ঘর ভাড়া দেব না। গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অধীনে থাকা প্রায় 180টি হোটেল এই সিদ্ধান্তে যোগ দিয়েছে। প্রশ্ন হলো, কেন? তাদের দাবি, বাংলাদেশে ভারত বিরোধী বক্তব্য বাড়ছে আর ভারতের জাতীয় নিরাপত্তার স্বার্থে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। তাদের স্লোগান হলো, দেশ আগে ব্যবসা পরে।
ভাবুন একবার, আপনি পাসপোর্ট হাতে নিয়ে শিলিগুড়ি স্টেশনে নামলেন, পকেটে টাকা আছে, কিন্তু হোটেলওয়ালা বলছে আপনার জন্য নো রুম, ওপারে গিয়ে ভাত খান। এর আগে 2024-এর ডিসেম্বরেও এমন হয়েছিল, তবে তখন অন্তত মুমূর্ষু রোগী আর ছাত্রদের ছাড় দেওয়া হয়েছিল। এবার নাকি সেই মানবিকতার পথ বন্ধের পথে, যদিও ভারত সরকার বাংলাদেশিদের জন্য ভিসা কড়াকড়ি আরোপ করেছে। এর উপর আবার মেডিকেল ভিসায় আসা রোগীদের জন্য কোনো ছাড় দিচ্ছে না। শিলিগুড়ির পাশাপাশি মালদা জেলাতেও একই ধরনের ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা চলছে। শিলিগুড়ি জংশন এলাকায় অনেক হোটেলে বয়কট বাংলাদেশ পোস্টার লাগানো হয়েছে। এমনকি অনেক পরিবহন চালক তাদের গাড়িতে একই ধরনের স্টিকার লাগিয়ে বাংলাদেশিদের সেবা দেওয়া বন্ধ করে দিয়েছে। দর্শক, এরই মাঝে বাংলাদেশের রাজনীতিতে একটা বড় এন্ট্রি হয়েছে। 17 বছর পর তারেক রহমানের ফেরার খবর সবখানে ভাসছে। তারেক রহমানের ফেরার প্রতিক্রিয়ায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জয়সাল বলেছেন, তারা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় এবং তারেক রহমানের বিষয়টিকেও তারা সেই প্রেক্ষাপটই দেখছে। জয়সাল কূটনৈতিক প্রতিক্রিয়া জানালেও ভারতের একাধিক গণমাধ্যমের বড় বিশ্লেষণ হলো তারেক রহমানের এই ফেরাটা ভারতের কিভাবে দেখা উচিত তা নিয়ে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির বিশ্লেষণে বলা হয়েছে, তারেক রহমান ফিরতে জামাত ইসলামের বেশ অস্বস্তি শুরু হয়েছে। জামাতপন্থী এক আইনজীবী তারেক রহমানকে হুমকি দেওয়ার কথা উল্লেখ করেছে এনডিটিভি, যেখানে ওই আইনজীবী অভিযোগ করেছে ভারতের শর্তাবলী মেনেই তারেক রহমান বাংলাদেশে ফিরেছেন। একদিকে ভারতের কিছু মিডিয়া তাকে বলছে অ্যান্টি ইন্ডিয়া, অন্যদিকে জামাতের আইনজীবী বলছেন তিনি ভারতের দালাল হয়ে ফিরছেন। ফার্স্ট পোস্টের বিশ্লেষণে বলা হয়েছে, তারেক রহমান তার বক্তব্যে বারবার জোর দিয়েছেন দেশে আইন শৃঙ্খলা বজায় রাখার উপর এবং দ্রুত নির্বাচনের উপর। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে এটি ভারতের জন্য কিছুটা স্বস্তির কারণ হতে পারে, কারণ ভারতও স্থিতিশীলতা চায়। দর্শক, ভারত ও বাংলাদেশের মধ্যে এখন একটা বিশাল আস্থার সংকট তৈরি হয়েছে। একদিকে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের চাপ, অন্যদিকে ভারতের প্রতি বাংলাদেশের জনগণের একাংশের ক্ষোভ। যদিও অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ কয়েকদিন আগেই বলেছিলেন ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চলছে, কিন্তু বাস্তবতা হলো দুই দেশই একে অপরের উপর নির্ভরশীল। বাংলাদেশের জন্য ভারত সবচাইতে বড় ব্যবসায়িক পার্টনার, আর ভারতের জন্য বাংলাদেশের স্থিতিশীলতা মানে তার উত্তর পূর্বাঞ্চলের শান্তি। বিশেষজ্ঞরা মনে করেন ভারত বাংলাদেশ সম্পর্কের বর্তমান অবস্থা অনেকটা সেই পুরনো বাড়ির মতো, যেটার দেয়াল ফেটে গেছে। আপনি হয়তো দেয়ালটার রং করে ঢাকার চেষ্টা করছেন, কিন্তু এখন বোঝা যাচ্ছে যে ভিতটাই নতুন করে মেরামত করা দরকার। তবে ভারত ও বাংলাদেশের বর্তমান উত্তেজনা এক ভয়াবহ মানবিক ও অর্থনৈতিক সংকটের ইঙ্গিত দিচ্ছে। 2026 সালের নির্বাচন পর্যন্ত এই উত্তেজনার পারও যদি বাড়তেই থাকে, তবে সেটি এই অঞ্চলের স্থিতিশীলতাকে ধ্বংস করে দিতে পারে, এমন আশঙ্কাও করছেন অনেকেই। এখন এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।